এখনো আত্ম উপলব্ধির সময় আছে। সরকারকে বলবো এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। জুলাইয়ের যে তরতাজা তরুণেরা রাজপথে রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করলো, আপনাদেরকে মুক্ত করলো, আপনাদেরকে গুম থেকে ফেরত আনলো, বিদেশ থেকে ফেরত আনলো, একটা নির্বাচন ব্যবস্থার উপহার দিল, বাক স্বাধীনতা উপহার দিল, মুক্ত বাতাসের শ্বাস নেওয়ার অধিকার দিল, তাদের সাথে যে প্রতারণা হয়ে যাচ্ছে, মনে হয় সরকারি দলের নেতৃত্ব সেটা বুঝতে পারেননি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের 54 বছরে বা 53 বছরে যখন জুলাই বিপ্লবটা সংগঠিত হয়, তার আগ পর্যন্ত যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল, বাংলাদেশের মানুষ, বিশেষ করে জেনারেশন জি বা এই প্রজন্ম, কোনো অবস্থাতেই সেই ব্যবস্থায় হ্যাপি ছিলেন না। বাংলাদেশের মানুষ হ্যাপি ছিলেন না। সেজন্যই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল। সংবিধান ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল, প্রতিষ্ঠান ছিল, সবই ছিল, কিন্তু বাংলাদেশে ক্রমাগত গুম হয়েছে, ক্রমাগত মানুষ নাই হয়ে গিয়েছে, বিচার বিভাগীয় হত্যাকাণ্ড হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, ভোটারবিহীন নির্বাচন হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ হয়েছে, দুর্নীতিতে বারবার রাষ্ট্র চ্যাম্পিয়ন হয়েছে, জনগণের নিরাপত্তা ছিল না। এই যে রাষ্ট্র, যেই রাষ্ট্রে আমাদের নাগরিকরা তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিলেন, কিংবা এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া বাকিরা সবাই যেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক। এই রাষ্ট্রের কোনো কিছুকেই নাগরিকদের কাছে আর মনে হচ্ছিল না যে এটা তাদের রাষ্ট্র। সেই বাস্তবতায় জুলাইয়ের মহাকাব্যিক বিপ্লব, সেই বিপ্লবে আমাদের এই তরুণেরা যেভাবে জীবন দিয়ে রাষ্ট্রটাকে দ্বিতীয়বারের মতো মুক্ত করেছেন, তাদের আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রটার আমূল একটা পরিবর্তন, বদলে যাওয়া একটা বাংলাদেশ। তাদের সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের 3টি দায়িত্ব ছিল, ম্যান্ডেট ছিল। একটি ছিল অপরাধীদের বিচার, দ্বিতীয়টি ছিল রাষ্ট্রের আমূল সংস্কার, আর তৃতীয়টি ছিল যে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গিয়েছিল, তামাশায় পরিণত হয়েছিল, সেই নির্বাচন ব্যবস্থাকে আবার সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার এই 3টি টার্গেটকে, 3টি ম্যান্ডেটকে সামনে রেখেই কাজ করেছিলেন। অনেকগুলো কমিশন করেছিলেন, যেটা ব্যারিস্টার ইমরান সিদ্দিকী একটু আগে আপনাদেরকে বলেছেন। সেই কমিশনগুলো আপনারা জানেন যে অতীতে বাংলাদেশে অনেক কমিশন হয়েছে, তদন্ত কমিশন হয়েছে, কোনোগুলোর রিপোর্ট কিন্তু কখনো আলোর মুখ দেখেনি, আমরাও কোনোদিন দেখিনি। কিন্তু এই প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো কমিশন করেছিলেন, প্রত্যেকটির রিপোর্ট দাখিল হয়েছে, প্রত্যেকটি রিপোর্ট পাবলিক করা হয়েছে, আমরা দেখেছি, আপনারা দেখেছেন। শুধু তাই নয়, এই কমিশনগুলো যখন কাজ করেছে, বাংলাদেশের বিরাজমান যতগুলো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক মত আছে, তাদের মতামত গ্রহণ করেছেন, তাদের পার্টিসিপেশন ছিল এর মধ্যে, বিশেষজ্ঞদের পার্টিসিপেশন ছিল, স্টেক হোল্ডারদের পার্টিসিপেশন ছিল, ভিকটিমদের পার্টিসিপেশন ছিল। সবার মত নিয়ে এই রাষ্ট্রকে কিভাবে বদলে দেওয়া যায়, কিভাবে আর ওই রকম ফ্যাসিস্ট রেজিম আর কখনো ফেরত না আসে, সেই রকম একটা রাষ্ট্র কাঠামো কি হতে পারে, সে ব্যাপারে সুস্পষ্ট রিপোর্ট এই কমিশনগুলো দিয়েছিল। কিন্তু আমরা জানি না, যখন নির্বাচন হয়ে গেল, এই কমিশনগুলোর কাজ সংস্কারের ব্যাপারে যা কিছু প্রস্তাব ছিল, সেগুলোর পক্ষে আবার একটা গণভোট হয়েছিল, যেখানে প্রায় 70% মানুষ হ্যাঁ ভোটে রায় দিয়েছিলেন। আজকে যখন সংবিধানের দোহাই দেয়া হয়, তখন আপনাকে মাথায় রাখতে হবে সংবিধান জিনিসটা কি। সংবিধানেই কিন্তু বলা আছে জনগণ হচ্ছেন রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস, আর এই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হচ্ছে সংবিধান। তার মানে সর্বোচ্চ আইন হচ্ছে জনগণের অভিপ্রায়, যারা এই রাষ্ট্রের মালিক। জনগণ বিপ্লব করে অভিপ্রায় ব্যক্ত করেছিল এই রাষ্ট্রটাকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য। আপনি নির্বাচনের পরে এসে বললেন শুধু নির্বাচনটা যদি না দেয়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছি, গণভোট মেনে নিয়েছি। আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা কি করছেন? এই প্রতারণা আপনি আপনার নিজের দলের সাথে করছেন, নিজের জাতির সাথে করছেন, আপনার দলের যে হাজারো কর্মী যারা গত 17 বছর নিপীড়নের শিকার হয়েছে, তাদের সাথে করছেন। জুলাইয়ের যে তরতাজা তরুণেরা রাজপথে রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করলো, আপনাদেরকে মুক্ত করলো, আপনাদেরকে গুম থেকে ফেরত আনলো, বিদেশ থেকে ফেরত আনলো, একটা নির্বাচন ব্যবস্থার উপহার দিল, বাক স্বাধীনতা উপহার দিল, মুক্ত বাতাসের শ্বাস নেওয়ার অধিকার দিল, তাদের সাথে যে প্রতারণা হয়ে যাচ্ছে, মনে হয় সরকারি দলের নেতৃত্ব সেটা বুঝতে পারেননি। আমরা বলবো এখনও দেরি হয়নি খুব একটা। 6 মাস যদিও আমাদের আকাঙ্ক্ষার বাইরে চলে গেছে,
এখনও আত্ম উপলব্ধির সময় আছে। সরকারকে বলবো এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। এই মহাবিপ্লবের আকাঙ্ক্ষা জনগণ এবং রাষ্ট্রকে বদলে দেওয়ার যে কাজগুলো করেছিল ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে আপনাদেরও পার্টিসিপেশন ছিল, এগুলোকে পরিত্যাগ করার মধ্যে কোনো কল্যাণ নেই। আপনারা কিসের নেশায় এগুলো পরিত্যাগ করতে চাচ্ছেন, এগুলোকে বাইপাস করতে চাচ্ছেন? এটা আত্মঘাতী। এবং আপনাদেরকে আমি আগেও একটা অনুষ্ঠানে বলেছি যে এই আত্মঘাতী সিদ্ধান্তের খেসারত কিন্তু দল হিসাবে আপনাদেরকে যুগের পর যুগ এই খেসারত বহন করে যেতে হবে। এখন আমি যেটা বলবো যে বিচারের প্রশ্নে আমরা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশে যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেটা দুইটা পর্বে বিভক্ত। একটা হচ্ছে 17 বছর ধরে এই রেজিম, হাসিনার রেজিম, মানুষকে গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং মানবাধিকার হরণের যে অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করেছে সেগুলোর একটা পর্ব। আর দ্বিতীয় পর্বটি হচ্ছে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে যে সংঘটিত ম্যাসাকার। এই দুটো বিচারকে একসাথে রেখে যখন বিপ্লবটা সংঘটিত হলো, তখন কিন্তু প্রাইম মিনিস্টার পালিয়ে গেল, ক্যাবিনেটের সকল সদস্য পালিয়ে গেল, পার্লামেন্টের সকল সদস্য পালিয়ে গেল, সমস্ত পুলিশ বাহিনী পালিয়ে গেল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং 11 দলের সমস্ত কমান্ড স্ট্রাকচার সবই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই যে মহাপলায়ন, এইটার উপরে গবেষণা করলে আগামী দিনের ইতিহাসবিদরা এটার নাম দিবেন দি গ্রেট মাইগ্রেশন অফ এ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি। দুনিয়ার ইতিহাসে এইরকম একটা পার্টির তার 14 গোষ্ঠী সহ পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। এখন বিচারের প্রশ্নে গেলে ট্রানজিশনাল জাস্টিসের কথা অনেকে বলেন। ট্রানজিশনাল জাস্টিস আসলে কি? ট্রানজিশনাল জাস্টিস 5টি জিনিসের উপরে নির্ভর করে। প্রথমটি হচ্ছে যে ক্রিমিনাল প্রসিকিউশন। যারা এই অপরাধগুলো করেছেন, যারা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি সংগঠিত করেছেন, তাদের বিচার হতে হবে। এই বিচার সকল অপরাধীর বিচার করা সম্ভব না, হাজার হাজার অপরাধী আছে, সবার সম্ভব না। কিন্তু মূল কমান্ড স্ট্রাকচারে যারা ছিল তাদের অবশ্যই বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এটা ট্রানজিশনাল জাস্টিসের 1 নম্বর শর্ত। তাহলে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচারগুলো আছে সেই বিচারগুলো সম্পন্ন হতে হবে, তদন্ত সম্পন্ন হতে হবে, গুমগুলোর তদন্ত সম্পন্ন হতে হবে, বিচার সম্পন্ন হতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ, কোনো ডিলে, কোনো গাফিলতি গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসের ট্রুথ কমিশন। অনেকেই আওয়াজ তুলছেন যে আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ কর্মী বাহিনী সবাই তো আর অপরাধ করে নাই, তাদেরকে সমাজে টিকিয়ে রাখতে হবে, তাদেরকে রাজনীতি করার বা বাঁচার অধিকার দেওয়া উচিত। সেটা যদি করতে হয়, সাউথ আফ্রিকান মডেলের কথা অনেকে বলেন। শর্ত হচ্ছে আগে ট্রুথ কমিশনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হতে হবে, এস্টাবলিশড হতে হবে যে এই অপরাধটা কে করেছে, কারা করেছে, কিভাবে করেছে। এই সত্য উদ্ঘাটিত হতে হবে। যারা অপরাধ করেছে তারা স্বীকৃতি দিতে হবে, আমরা অপরাধ করেছি, প্রধানগুলোর বিচার হয়েছে, আমরা ছোটোখাটো, আমাদের মাফ করে দেন। তারপরে ট্রানজিশনাল জাস্টিসের মাধ্যমে রিকনসিলিয়েশনের প্রশ্নটা আসবে। কিন্তু এই ট্রুথ কমিশনের মাধ্যমে বাংলাদেশে কি আওয়ামী লীগের এই সমস্ত জিনিস প্রতিষ্ঠিত হয়েছে? সরকারি উদ্যোগে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে সেটাও তো এখনও সরকারিভাবে সেইভাবে পাবলিসাইজ করা, ডকুমেন্টেশন করা, সেই কাজগুলো তো হচ্ছে না। ডকুমেন্টেশনের মধ্যে ওই যে দি গ্রেট মাইগ্রেশন অফ এ ফ্যাসিস্ট পার্টি, পাশাপাশি আরেকটা ইতিহাসও কিন্তু ট্রুথ কমিশনের মধ্যে আসতে হবে। যে 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি যখন নদিয়ায় লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করে, তখন মধ্যাহ্ন বেলা লক্ষণ সেন মধ্যাহ্ন ভোজের জন্য রেডি হচ্ছিলেন। বখতিয়ার খিলজির 17 জন অশ্বারোহী পৌঁছে যাওয়া মাত্র খাবার ফেলে পেছন দরজা দিয়ে তিনি পালিয়ে যান। ঠিক 823 বছর পরে একইভাবে আরেক লক্ষণ সেনের উত্তরসূরি মধ্যাহ্ন ভোজের সময়, মধ্যাহ্ন ভোজ রেডি থাকা অবস্থায় পেছন দরজা দিয়ে পালিয়ে যান। এই যে ইতিহাসের দুটো গ্রেট এসকেপ, এইটাও আমাদের ট্রুথ কমিশনের মাধ্যমে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হওয়া উচিত। তাহলে ট্রুথ কমিশনের মাধ্যমে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ, গুম বাহিনী, তারা প্রত্যেকে যা যা করেছিল এগুলো রাষ্ট্রীয়ভাবে শ্বেতপত্র প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগকে আপনি রিকনসিলিয়েশনের মধ্যে যেতে চান। 3 হচ্ছে রেপারেশন। এই যে ভিকটিমরা, যে গুমের শিকার হয়েছেন যারা, এবং জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এইদের যে ট্রমা,
এদের এই ট্রমাগুলো বাংলাদেশের গণমাধ্যমে এখনও কি প্রপারলি আছে? নাই তো। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি, এই যে গুম কমিশন বলেছে তারা 1900 কতটা অভিযোগের নিষ্পত্তি করেছেন, কিন্তু প্রকৃত গুমের সংখ্যা 4000 থেকে 6000। কতজন মানুষ ফেরত এসেছে? একজন আসামির তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে সে হাজার খানেক মানুষ নিজের হাতে গুলি করে হত্যা করে নদীতে, সুন্দরবনে, সাগরে ভাসিয়ে দিয়েছে। পদ্ধতিটা কি ছিল? যে হঠাৎ করে মাইক্রোবাসে এসে আপনাকে যে কোনো এক জায়গা থেকে কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখ বেঁধে নিয়ে গেল সাদা পোশাকধারী, আপনি নাই, আপনার পরিবার থানায় দৌড়াচ্ছে, জিডি নেওয়া হবে না, মামলা নেওয়া হবে না, হাইকোর্টে যাবেন, রিট পিটিশন চলবে না, কারণ ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, পুলিশ নিয়েছে কিনা নেয়নি, পুলিশ তো স্বীকার করে নাই, সুতরাং মামলা চলবে না। কিন্তু তিনি নাই হয়ে গেছেন, তারপর কোনোদিন আর ফেরত আসেন। পরিবার জানে না যে তিনি জীবিত না মৃত হয়ে থাকলে কবে মারা গেছেন, মারা গিয়ে থাকলে কোথায় কবর হয়েছে, কিছুই পরিবার জানে না। তার জন্য দোয়া করবে, যে আর মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, মিলাদ মাহফিল করবে, কিছুই করার সুযোগ নেই। সন্তান জানে না তার পিতার কবর কোথায়। এইভাবে যে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, কিভাবে? গাড়িতে তুলেই টর্চার শুরু করত। প্রথমে হাত কাটতো বা আঙ্গুল কেটে ফেলতো, সুই ঢুকাতো, ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করতো, কখনো হাতুড়ি দিয়ে, হ্যামার ছিল একজন আসামি, তার গাড়িতে 10 কেজি ওজনের একটা হাতুড়ি থাকতো, বেশি যেগুলো ডেঞ্জারাস মনে হতো প্রথমেই তাদেরকে মাথায় আঘাত করে খুলিটা ফাটিয়ে দিত। অথবা বলস মেশিন বলে একটা মেশিন ছিল, ব্যাটারি চালিত ইলেকট্রোকিউট করার মেশিন, আসামিকে ধরে জিপের মধ্যে বা মাইক্রোবাসে তুলে তার জেনিটালে এটা লাগিয়ে তাকে ইলেকট্রোকিউট করা শুরু করতো। এরপরে ঢাকা শহরের বিভিন্ন অলিগলি ঘুরিয়ে তাদের গোপন যে বন্দিশালায় সেখানে নিয়ে যেত। সেখানে টর্চারের যে ভয়াবহতা, সেইখানে আঙ্গুল কেটে ফেলা, কবজি কেটে ফেলা, চোখ তুলে ফেলা, মুখের মাংসগুলো প্লায়ার্স দিয়ে তুলে ফেলা, এরপরে তাদেরকে আবার ঝুলিয়ে পিটানো, ইলেকট্রিক চেয়ার, যেটা ছবি বারবার আমরা দেখিয়েছি, আপনারা কেউ ক্যাচ করেননি, মানে আপনারা বলতে বাংলাদেশের সাংবাদিকরা, সেখানে বসিয়ে হাত পা বেঁধে চেয়ারটা এরকম ঘুরতো। তো একটা মানুষকে যখন সেকেন্ডে বা মিনিটে কয়েকশোবার এরকম দ্রুত বেগে ঘুরানো হবে, তার কি অবস্থা হয় সেটা আপনাদের কল্পনা করা উচিত। সেগুলো কিন্তু রয়ে গেছে এখন। মই ছিল, একটা ধাতব মই ছিল, মইয়ের উপরে এভাবে শুইয়ে রেখে হাত পা আটকে দিয়ে মইটাকে আবার এরকম ঘুরানোর, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরানোর ব্যবস্থা ছিল। এই যে টর্চারের ম্যাটেরিয়াল, পাশের রুমে বন্দীদেরকে সারা রাত ধরে টর্চার করা হতো। এই পাশ থেকে আপনি চিৎকার শুনতেন যে বয়স্ক মানুষ শিশুর মতো চিৎকার করছে, সারা রাত মারতো, ভোরবেলা হলে রেখে চলে যেত। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অন্ধকার রুমে আপনাকে বন্দি করে রাখছে, চোখ বন্ধ করে। এই যে ট্রুথ কমিশন, এই যে ট্রুথ, এটা দুনিয়ার কাছে প্রকাশ করার আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্ন আসে কোত্থেকে, কিভাবে আসে? জুলাইয়ের যে শহীদরা, তাদের পরিবারের যে ট্রমা, কিভাবে রাষ্ট্র কি সেটা অ্যাড্রেস করেছে? কয়জন শহীদ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে, কয়টা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? এখনও থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় আহতরা চিকিৎসাধীন আছে, বাংলাদেশেও চিকিৎসাধীন আছে। শিশু যে মুসা, যার এখন কৃত্রিম খুলি নিয়ে বেঁচে আছে, একটা শিশু, অথবা যে সমস্ত পরিবার তাদের শিশু সন্তানকে হারিয়েছে, আহাদ, রিয়াগোব, জাবির, ইব্রাহিম, নাইমা, এদের পরিবারের যে ট্রমা, তারা অপেক্ষায় থাকে ওই ঘরের দরজা থেকে বোধহয় বাচ্চাটা দৌড়ে আসলো, আমার শিশু সন্তানটি আর কখনো আসবে না। রাষ্ট্র তাদের ব্যাপারে তো এখনও রাষ্ট্রীয়ভাবে সেই রকম ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে ট্রানজিশনাল জাস্টিসের মাধ্যমে, ট্রুথ এবং রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে কথা আলোচনা হয়, এগুলো বিবেচনার কোনো পর্যায়ে এটা বিবেচনার যোগ্য নয়, আনলেস অ্যান্ড আনটিল এই কাজগুলো করা হবে। এরপরে হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম ট্রানজিশনাল জাস্টিসের। যে প্রতিষ্ঠানগুলো, যে বাহিনীগুলো এই অপরাধগুলো করেছে, সেগুলো রিফর্ম করতে হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ গুমের। আলোচনা উঠলো র্যাবকে ব্যান্ড করে দেওয়া হবে, ব্যান্ডও হয়নি, তার রিফর্মও হয়নি, অ্যাজ ইট ইজ রয়ে গেছে। ডিবি, সিটিটিসি, ডিজিএফআই, প্রত্যেকের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে। এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের ব্যাপারে যে নেসেসারি রিফর্ম দরকার, তা তো কিছুই করা হয়নি। তার মানে কি, এগুলো যদি থেকে যায় একইভাবে, আগামীতে এই অপরাধের পুনরাবৃত্তি হওয়া সমূহ আশঙ্কা সবসময় থেকে যাবে। ইতিমধ্যেই এই নতুন বাংলাদেশে আবারও একটা গুমের ঘটনা ঘটেছে, যেটা কোস্টগার্ড করেছে খুলনায় অথবা বরিশালে। তাহলে কি হচ্ছে, যে গুমের জন্য যে আইনটা করা হচ্ছিল সেটাকে আপনারা ল্যাপস করে দিলেন।
তার মানে কি আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা কি করছেন? এই আইনগুলো না করার অর্থ হচ্ছে যে এই গুমের কালচার একদিন আবার ফেরত আসবে। আজকে আপনি ক্ষমতায় আছেন, মনে করছেন আমাকে তো আর ধরতে পারবে না। আপনি যে আজকে আছেন ক্ষমতায়, কালকে থাকবেন কোনো গ্যারান্টি আছে? যারা সরকারি দলে আছে, যারা বিরোধী দল আছে, কেউই তো পার্লামেন্টে নাও থাকতে পারে। সেদিন হয়তো এমন এক শক্তি থাকবে ক্ষমতায়, সেদিন আপনাদেরকে আবারও একই পদ্ধতিতে গুম করা হবে। তাহলে সেই দিনের জন্য আপনারা কেন প্রস্তুতি নিচ্ছেন না? কিসের সাথে আপনারা আপোষ করছেন আমরা তো বুঝতে পারছি না। এই আকাঙ্ক্ষা থেকেই তো তরুণেরা, আবু সাইদরা এরকম বুক পেতে গুলিটা গ্রহণ করেছিল। তারা তো কোনো কিছুর ভয় পায়নি, গুলিকেও ভয় পায়নি, প্রতিবেশী রাষ্ট্র সেনাবাহিনী নিয়ে আসবে সেটা ভয় পায়নি, এপিসিকে ভয় পায়নি, ড্রোনকে ভয় পায়নি, হেলিকপ্টারকে ভয় পায়নি। যে তরুণেরা আপনাদেরকে মুক্ত করার জন্য জীবন দিল, তাদের আকাঙ্ক্ষার সাথে বেঈমানি করে আপনার অর্জনটা কি আপনারা কি বুঝতে পারছেন না? অবশ্যই এই আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে হবে। এইরকম বিপ্লব, এরকম গণ অভ্যুত্থান শতাব্দীতে কয়টা ঘটে? দুনিয়াতেই বা কয়টা ঘটে? আমরা তো সৌভাগ্যবান, এটা এই শতাব্দীতে আমাদের জেনারেশন করে দেখিয়েছে এবং বাংলাদেশ সেই অনন্য গৌরবের অধিকারী। এই ডকুমেন্টেশনের ব্যাপারে জাতিসংঘের যে রিপোর্ট, এইটা আমাদেরকে যতটা হেল্প করেছে দুনিয়ার কাছে, এই তাদের যে পেছনের অপরাধগুলোকে এত অকাট্যভাবে তুলে ধরেছে, এটার নিউট্রালিটি নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না, এটার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না। এত বড় ডকুমেন্ট থাকার পরেও আমাদের কেন তাদের দল হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অথবা বাকি যে ব্যবস্থাগুলো গ্রহণ করার দরকার সেগুলো আমাদের গ্রহণ করতে বাধাটা কোথায়? 5 নম্বর শর্তটা হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসের, যে এইটা স্মৃতি সংরক্ষণ করতে হবে। এই যে জুলাই জাদুঘর, কেন কিসের বাধা জানি না, তো ওপেন তো করতে হবে, অবিলম্বে ওপেন করতে হবে, এটা আমরা দাবি করছি আজকে এখান থেকে। এই যে গণহত্যার স্মৃতি, অপরাধের যে স্টোরি যেগুলো আমরা বললাম, সেগুলো প্রত্যেকটা জাদুঘরে জীবন্ত করে রাখা, ইতিহাসে, কবিতায়, গল্পে, উপন্যাসে, ফিল্মে, ডকুমেন্টারিতে, সোশ্যাল মিডিয়ায়, সর্বত্র এইটাকে সংরক্ষণ করতে হবে চিরদিনের জন্য, যে আগামী 100 বছরেও কেউ যেন কখনো এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করার দুঃসাহস আমার জনগণের উপরে না দেখায়। এই ট্রানজিশনাল জাস্টিসের এই যে 5টা ক্রাইটেরিয়ার কথা বললাম, এগুলো ফুলফিল করার পরে যারা এই সমস্ত এখন সিনিয়র সাংবাদিক সেজে নানান টকশোতে গিয়ে এই গণহত্যাকারীদের পক্ষে বয়ান উৎপাদন করার চেষ্টা করে, তাদেরকে এগুলোর আলোকে জবাব দিতে হবে। এবং এদেরকে কেন মিডিয়াতে ডাকা হয় আমরা জানি না। এদের কোনো ন্যূনতম স্কোপ থাকা উচিত নয় জুলাই উত্তর বাংলাদেশে। যারা ন্যারেটিভ উৎপাদন করেছে মানুষকে মারার পক্ষে, আপনারা দেখবেন রুয়ান্ডাতে যখন ICTR বলে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা, সেখানে হুতু এবং তুৎসি সম্প্রদায়ের মধ্যে যে গণহত্যার যে ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু রেডিওর একজন সাংবাদিকেরও সাজা হয়েছিল। কারণ তার অপরাধ ছিল সে রেডিওতে প্রচারণা চালাতো যে তুৎসি যারা সংখ্যালঘু গোষ্ঠী, তাদেরকে সে তেলাপোকা বলতো। এই যে ককরোচ পার্টি ভারতে ককরোচ, ইনিএনজি বলা হতো ওদের ভাষায়। তাহলে ককরোচ হিসাবে ওদের পরিচয় করাতো, যাতে করে ওদেরকে মারাটা বৈধ হয়। তার মানে হত্যাকাণ্ডকে বৈধ করার ন্যারেটিভ উৎপাদন করেছিল সে, তার জন্য তার শাস্তি হয়েছিল, বিচার হয়েছিল। বাংলাদেশে কত সাংবাদিক আছে যারা এই ন্যারেটিভ উৎপাদন করেছিল, ছাত্রদেরকে জঙ্গি বলেছিল, রাজাকার বলেছিল, তাদেরকে সন্ত্রাসী বলেছিল, বয়ান উৎপাদন করে নাই। তাদেরকে প্রপারলি ICTতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারের মুখোমুখি করা উচিত, গণহত্যার ন্যারেটিভ তৈরি করার দায়ে। তাদের বিরুদ্ধে মার্ডার কেসে আটকে রাখাটা যুক্তিসঙ্গত না। আপনি যেভাবে কিছু সাংবাদিক অ্যারেস্টেড আছে, আজকে সমালোচনা হয় সাংবাদিকদের বিরুদ্ধে আটকে রাখছেন, তাদের বিচার হচ্ছে না, চার্জ হচ্ছে না। আমি মনে করি তাদের বিরুদ্ধে মামলা যেটা হওয়া উচিত সেটা এখনো হয়নি। তারা গণহত্যার সম্মতি উৎপাদন, গণহত্যার ন্যারেটিভ তৈরি, গণহত্যার উস্কানি দেওয়ার দায়ে অভিযুক্ত। তাদের এই সমস্ত কয়েকজন যারা আছে, বিশেষ করে যারা শীর্ষস্থানীয় এই কাজের জন্য, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত। এবং আজকেও যারা পেছনের গণহত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করবে, তাদেরকে সকল গণমাধ্যম থেকে বয়কট করা উচিত। তাদের কোনো স্পেস থাকা উচিত না। গণহত্যাকে গ্লোরিফাই, জাস্টিফাই করার জন্য যারা দাঁড়াবে এই বাংলাদেশে, তাদের কোনো স্পেস বাংলাদেশে থাকতে পারবে না, থাকা উচিত নয়। আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে এক মহাকাব্যিক এক গণ অভ্যুত্থান, এক বিপ্লব, এটা তো একটা পরিপূর্ণ বিপ্লব। শিশু থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ, নারী, বৃদ্ধ, শিশু, শ্রমজীবী মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, পুলিশ, তাদের সদস্যরা, তাদের সন্তানেরা, পরিবারের সদস্যরা সবাই তো এসে নেমেছিল
এক মহাকাব্যিক বিপ্লব, অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে এই জাতির জন্য। এই সুযোগ আমরা হেলায় হারাতে দেব না। এর জন্য যত চাপ তৈরি করা দরকার সরকারের উপরে, আমরা সেই চাপ তৈরি অব্যাহত রাখব ইনশাল্লাহ। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে মহান লক্ষ্য অর্জনের জন্য আমরা জীবন দিয়েছিলাম, আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল, আবু সাইদ, মুগ্ধ, রিয়াগব, জাবির, ইব্রাহিম, আনাস, আসহাবুল ইয়ামিন, কত নাম। এই প্রত্যেকটি মানুষের আত্মত্যাগকে সামনে রেখে এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে কোনো অবস্থায় আমরা ব্যর্থ হতে দেব না, ইনশাল্লাহ ব্যর্থ হতে আমরা দেবও না বাংলাদেশে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।